আসসালামু আলাইকুম। দীর্ঘ বেশ কিছুদিন পরে আ পৃথিবীর মানুষ যে কার্যক্রমে ব্যস্ত থাকে, যেখানে পৃথিবীতে অনেক চিন্তা থাকে, ভালোবাসা থাকে। আ পৃথিবীতে বাঁচার জন্য যে কিছু প্ল্যান থাকে, সেগুলা নিয়েই মানুষ প্রতিনিয়ত যুদ্ধ এবং আ পরিশ্রম করতে থাকে। এই পরিশ্রমের মাঝে কিছু মানুষের যে চিন্তা, তার পরিকল্পনা, তার চাওয়া-পাওয়া, তো এটার সাথে সামঞ্জস্য হওয়ার মতো সময় থাকে না। আবার কারোটা ওভারল্যাপিং করে এর চেয়ে বেটার কিছু তৈরি করে। তা আসলে সমাজ আমরা একটা ভয়ংকর দিকে যাচ্ছে। আসলে ভয়ংকর বলতে হলে সমাজ তো এগিয়ে যাবে সেটা যদি ভয়ংকর দিকে যায়, সেটা মানুষ আ পৃথিবীতে প্রায় ৮০০ কোটি মানুষ তাদের জন্য সুখ, স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু মিলিয়ে থাকার জন্য ব্যবস্থাপনা তাদের হাতে ছিল। এখন আ একটা সময় ছিল প্রাচ্যের যুগ যেটা হচ্ছে আদিমকালে যে মানুষ তার জীবন ব্যবস্থাকে শুধু প্রকৃতির উপরে নির্ভর করছে। এখনো প্রকৃতির উপরে নির্ভর করে। কারণ প্রতিনিয়তই প্রকৃতি তার সাথে আ তাকে আগায় নেয়, তাকে বাঁচায় নেয়, তাকে ব্যবস্থাপনা নেয়। তো এর মূল কেন্দ্রবিন্দু কিন্তু একজন সৃষ্টিকর্তা। আ আপনি যে ধর্মেরই হন, যে পরিবেশের উপরই হন, আপনি যেভাবেই আ চিন্তা করতে পারেন যে আমার উপরে একজন পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি কাজ করতেছে। যে কিনা নিয়ন্ত্রণকারী, যে কিনা নিজেকে পরিচয় দিছে সে নিয়ন্ত্রণকারী, সে পরিচালক, পৃথিবীর ধারক এবং বাহক। সে সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এটা হচ্ছে একটা সিংহাসনের আলোচনা আরকি ধরেন। তো পৃথিবীর একটা সিংহাসন আছে পৃথিবীর বাইর থেকে যেটা আমাদের সৃষ্টির পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে সিংহাসনে অ্যা তিনি যেভাবে আমাদেরকে পরিচালনার জন্য পৃথিবীর বাইর থেকে যে এটা অদৃশ্য একটা জায়গা, যেটা আমরা আজও দেখতে পাই নাই। হয়তো আমাদের শেষ পরিণতি যখন আমাদের ধ্বংস হবে, যেটা হয়তো ধর্মীয় ভিত্তিক আ বলা যায় যে সেখানে হয়তো আমার দেশ যে কিনা রাজা তাকে আমরা দেখতে পাবো। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এখন একেক ধর্ম একেকভাবে বিশ্বাস করে সেটা তার ব্যক্তি চিন্তা চেতনা তার সাথে। তো সেই সৃষ্টিকর্তা যখন পৃথিবী চালায় তখন তারও একটা সিংহাসনের প্রয়োজন হয়। সে সিংহাসন দিয়ে কি করে সমাজকে পরিবর্তন করে, উন্নত জীবন ধারণ করার জন্য এর চেয়ে প্ল্যানিং দিতে থাকে। তো সবকিছু মিলেই মানুষকে তার গন্তব্য পর্যন্ত যে তার দিকে যে চলে যাওয়া সেই গন্তব্য পর্যন্ত পরিচালনা করতে থাকে। আসলে ধর্মীয় বিষয় আলোচনা করাটা আসলে অনেক বিষয় পড়াশোনা করতে হয়। হয়তো আমাদের সেই পরিমাণ জ্ঞান বা চর্চা করার মতো এবিলিটি সবসময় হয়ে থাকে না। আল্লাহর সমস্ত কিছু বুঝার মতো এবিলিটি এই পৃথিবীর খুব অল্প মানুষেরই ছিল। কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে তারই আয়াত প্রত্যাবর্ত হয়, তার কাছে আসে, সে কথাগুলা শুনে বা তার অন্তর সেগুলাকে কাজ করায়। কিন্তু এখন এই পৃথিবীকে যে ৮০০ বা ৮৫০ কোটি মানুষ বা ৭০০ কোটি যাই ধরেন একটা আপামর পৃথিবীতে যে মানুষগুলো আছেন, এখানে জীবজন্তু আছে, গাছপালা আছে, পাহাড় আছে, পর্বত আছে, বাতাস আছে। তো এই সমস্ত কিছুকেই সৃষ্টিকর্তা আবার আ নিয়ন্ত্রণ সে যেহেতু বাইরে থেকে করে কিন্তু এইখানেও প্রতিনিধি তৈরি করে দিছে তাদের মাঝে। প্রতিনিধি বলতে অন্যভাবেও কথা বলা যায়। যেটা হয়তো বিভিন্ন কোরআনে আছে। তা আমরা সেই প্রতিনিধিতে যাব না। প্রতিনিধি বলতে হইলো ধরেন এই পৃথিবীর একজন ধারক বাহক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু পৃথিবী যারা জীবন্ত লাইফ চালাইতেছে বা যেখানে যারা থাকতেছে পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থাপনা, এইখানে সবচেয়ে জরুরি হচ্ছে যে এই পৃথিবীর জন্য কিছু পরিচালক দরকার হয়। যে পরিচালনা করতে হয় পৃথিবীর মানুষগুলাকে তাদের আ উন্নত জীবন ব্যবস্থার জন্য বা বিজ্ঞান যেটা বলে যে এর পরবর্তীতে আমাদের জেনারেশন এ কি আসতেছে, আমরা সেই জেনারেশন হিসেবে সেগুলা কিভাবে ভোগ করব। তো ভোগ্যবোধ পণ্য ব্যবস্থাপনা আছে, সমাজ ব্যবস্থাপনা আছে। তো এইখানে কৃষিকাজ আছে যেটা খাদ্য বা মানুষের জীবিকা নির্বাহ করে। তো এখন এই যে পুরা পৃথিবীর যে একটা মূল আ তন্ত্র আছে যে কিনা মাস্টার প্ল্যানার, এটা ২ টা পার্টে। যেমন প্রত্যেকটা দেশে দেখেন প্রেসিডেন্ট তৈরি করতেছে। একটা রাষ্ট্রপতি বা সেটা এটা না হলে প্রধানমন্ত্রী যে পদ্ধতিতে রাষ্ট্র পরিচালক থাকে, যে কিনা রাষ্ট্রের প্রধান থাকে তাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য তাকে আ চালানোর দায়িত্ব দেওয়া হয়। আর
আবার এই পুরা পৃথিবীটাকে যেই রাষ্ট্র নিয়ন্ত্রণ করতেছে সেটা আহ, সেটা হয়তো ইউনাইটেড স্টেট আমেরিকা বা এর পাশে আর যারা আছে তার তার পাশে বা পৃথিবীর আরো বড় বড় দেশগুলো আছে তারা তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো মজার বিষয় হচ্ছে যে আমরা যখনই পৃথিবী এমন একটা পর্যায়ে আসা 25 সাল, যখন 2025 সাল, এখানে আমরা দেখতে পাই, মিডিয়া খুলবেন আপনি দেখবেন পৃথিবীতে প্রচন্ড পরিমাণ যুদ্ধ যুদ্ধ একটা খেলা বা যুদ্ধ যুদ্ধ একটা অবস্থান, যেখানে মানুষ প্রতিনিয়ত তার সংশয় নিয়ে থাকতেছে যে আমার দেশ কখন আহ একটা বোমা পড়ে বা পারমাণবিক বোমা পড়ে বা কেউ কি আক্রমণ করে কিনা, এরকম একটা স্টেট। এবং বর্তমানে আমরা দক্ষিণ এশিয়াতে যে আমরা বসবাস করি, আমাদের এই পার্শ্ববর্তী দেশ যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ যারা আছি, নেপাল, ভুটান, এরা এবং চীন পাশে, যে এই যে দেশগুলো আছে, এদের মধ্যে একটা বিশাল একটা সমস্যা সৃষ্টি হয়ে গেছে, যেটা আপনি হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন যে যুদ্ধের একটা দামামা হচ্ছে আর কি পিছন থেকে। কিন্তু আসলে কি যুদ্ধ হবে, না যুদ্ধ হওয়ার মতো পরিস্থিতি হয়ে রয়েছে? তো এই পৃথিবীতে যারা পরিচালক, যাদেরকে আমরা চোখে দেখি, যেমন প্রেসিডেন্ট, এখন বলা যায় আমাদের পুরা পৃথিবীর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে কি করতেছে, সে পৃথিবীকে পরিচালনা করার জন্য তার প্ল্যান সে অ্যাপ্লাই করতেছে। তো আসলে একটা এর পিছনে একটা কথা বলা যায় যে ডোনাল্ড ট্রাম্প বর্তমান যে পৃথিবীর শাসক হিসেবে সে আছে, হয়তো সে অদৃশ্যভাবে আছে, সরাসরি কাগজে কলমে যেমন বলা হয় না, কিন্তু ক্ষমতায়ন তো তারই। যেমন জাতিসংঘ, এগুলা তাদের ওগুলা হয়তো সবকিছু থাকে, কিন্তু পরিচালনা বা দায়িত্ব বা যে সিদ্ধান্ত নেওয়ার গতিবিধি, সেগুলা সবই ইউনাইটেড স্টেট নিয়ে থাকে। তো এইখানে আমাদের সমাজ, যেখানে একটা এই এশিয়াতে প্রচুর মানুষ বা মানুষ বেঁচে থাকে, তাদের প্রচুর ক্ষমতায়ন আছে, আহ, একজন পারিবারিক সম্পর্ক দিয়ে, তারপরে সামাজিক আহ, দিয়ে, তো পার্শ্ববর্তী দেশগুলোর সাথে ছিল একটা সময়, সেখানে আমাদের পৃথিবীর যে স্টেট আছে, যারা কিনা ডিপ স্টেট নিয়ে কথা হচ্ছিল কিছুদিন ধরে, যারা কিনা এই এই আমাদের দক্ষিণ এশিয়াতে এশিয়াতে যে 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 প্রধানমন্ত্রী ছিল বা যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদেরকে কিন্তু অটোমেটিকলি একের পর এক চেঞ্জ করতেছে। তো এটা কেন চেঞ্জ হইতেছে, এটা কি আসলে পুরো ঘটনাটা আপনি খেলা যেটা হচ্ছে সেটা দেখলে বুঝবেন যে আমাদের সকল জনসংখ্যা জনগণই তাদেরকে চায় না, এটা সত্য। কারণ একজন রাষ্ট্রের নায়ক যখন সমাজকে ভোগ করার চেষ্টা করে বা দখলদারিত্ব না হোক, কিন্তু সেটা কারো প্রতি জুলুম মনে হচ্ছিল, তখন সকল যে পরিমাণ লোকই হোক তারা নেমে তার একটা প্রতিবাদ, সেই রাষ্ট্রের সাথে যুদ্ধ ব্যবস্থা, রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্রের সাথে তখন তারা হটতে বাধ্য হয়। এরকম প্রায় দেশগুলাই হয়ে গেছে, হয়তো আরো দুই একটা দেশ পড়তে পারে স্বাভাবিক, সেটা সামনে বলা যাবে। তো এখন এখানে কি তাহলে ঘটলো, তাহলে এটা আমাদের যারা রাষ্ট্র ব্যবস্থাপনা ছিল তারা বলে যে তারা তাদেরকে আহ, মানে ফালাই দিছে বা তাদের সরকারকে রাখতে চায় নাই, তো তাদের সুবিধার্থে। হ্যাঁ, এখন সুবিধা অসুবিধা কতটুকু আছে, যে বিজ্ঞানের যেমন সুফল আছে কুফলও আছে। তো এগুলা নিয়ে কথা বলার জন্য আজকে আসলে এতগুলা কথা শুরু করছিলাম। যে গুছায় কথা বলাটা তো আসলে খুবই কঠিন বিষয়, এই বিষয়ে আসলে পারদর্শিতা তো থাকা লাগে। তো তারপরেও বলতেছি যে কথাগুলা, যে আমাদের স্টেট, যেটা আমাদের স্টেট দক্ষিণ এশিয়া, এইখানে কি আছে না আছে হয়তো অন্য কোনো এপিসোডে আমি কথা বলছিলাম। এখানে প্রাকৃতিক সম্পদ ভরা আছে, এখানে এত লোক আছে যাদেরকে নিয়ন্ত্রণ করতে হলে দূর দেশ বা হাজার হাজার মাইল দূর থেকে তাদের থিওরি অ্যাপ্লাই করতে গেলে, সেই থিওরিতে তারা যদি চলতে পারে, সেখানে তারা সর্বোচ্চ পর্যায়ে তাদেরকে মানতে পারে এবং তারাও লাভবান হয়। আবার আমাদের দেশগুলোও লাভবান হয় বাণিজ্যিক কেন্দ্রে বিভিন্ন ইয়ে। তবে আমাদের উন্নতির প্রগ্রেসটা খুবই কম, যেটা আমরা থার্ড ওয়ার্ল্ডে আছি, যেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ডে যাওয়া যায় নাই। যেমন কিছু দেশ পাইছে সেকেন্ড ওয়ার্ল্ডের সুযোগ সুবিধা। তো যে আমেরিকা স্টেট তারা পৃথিবী চালায়, তাদেরকে আমি যদি দুইটা অংশে দেখি বিজ্ঞানের মতো, তো সেই বিজ্ঞানের মতো যদি দেখতে যাই, তাহলে দুইটা ধারা আসে বিজ্ঞানে। একটা হচ্ছে বিজ্ঞানের সুফল, একটা কুফল। তো আপনি যদি সুবিধা গুলাকে খুঁজে দেখেন, তাহলে এটা সুফল।
আর বিজ্ঞানের যেটা আপনার বিপরীত প্রতিক্রিয়া বা সমস্যা যেটা সাইড ইফেক্ট করে সেটাই হলো মানে অসুবিধা বা সমস্যা বা কুফল বলা হয়। এটা বিজ্ঞানের একটা ধর্মতত্ত্ব, এটা থাকে। তো এখন আমেরিকা যদি পৃথিবী কোনো না কোনো দেশ পৃথিবীকে শাসন করবে, আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যে ইংল্যান্ড মহান এই ইংল্যান্ড তারপরে জার্মানি বিভিন্ন দেশ শাসন করছে একসময়, হ্যাঁ, উপনিবেশ। তাদের একটা সিস্টেমেটিক ছিল যেটা হচ্ছে উপনিবেশিকতা করা, যেখানে মানুষকে তার শাসন করা, সেই দেশের রাষ্ট্র ব্যবস্থা না, তারাই রাষ্ট্র তৈরি করা। এখন এখন সেটা দেয় নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা গেছে আমেরিকা স্টেট তারা সকলের সাথে কথা বলে তারা একটা নতুন পদ্ধতি দিয়েছিল, সেটা হলো ডেমোক্রেসি সিস্টেম অনুযায়ী প্রত্যেকটা দেশে গণতান্ত্রিক কথা বলার অধিকার এবং সব কিছু নিয়ে তারা করতেছে। কারণ এই পদ্ধতির মাধ্যমে সমস্ত দেশগুলাকে পৃথিবীতে 200 বা আশেপাশে যে দেশগুলাই আছে পৃথিবীতে, এই দেশগুলাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে খুব ইজিতে, সহজে। মানে তাহলে যোগাযোগ ব্যবস্থা থাকে, তাদের সাথে কথা বলা যায়, তাদের সাথে তাদের গণতান্ত্রিক বিষয় নিয়ে কথা বলা, রাজনৈতিক বিষয় নিয়ে, খাদ্য খাওয়া। এখন তো দেখেন এখন চলে গেছে কি অর্থনৈতিক যুদ্ধ, যেটা হচ্ছে হয়তো আগে যেরকম মানুষ হত্যা এখনও হচ্ছে না এরকম না, বিভিন্ন অঞ্চলে মানুষ হত্যা হচ্ছে এর চেয়ে বেশি। কিন্তু আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খুব যে পরিমাণ মানুষের মৃত্যুর হার কিছু কমে গেছে যেভাবে, মানে এখন তো আছে কিছু কিছু দেশের সাথে আছে, যেমন ফিলিস্তিনি, সেটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। অন্য দেশগুলোকে মোটামুটি কয়েকটা 5-7টা দেশ আমাদের যে একটা জেনারেশন যাচ্ছে দেখছি, তাদেরকে হয়তো কোনো কারণে পৃথিবীর থেকে দূরে করে দিছে, তাদের একটা সরকার বা ব্যবস্থাকে ধ্বংস করে দিছে। তো এখন কথা হচ্ছে যে এরপরে কি ঘটতেছে, এরপরে ঘটতেছে যারা এই পৃথিবীকে পরিচালনা করে, আমাদের দেশে যে স্টেট আছে, এই স্টেটগুলা এক একটা স্টেটটা একটা দেশের মতো করে দিছে। তো আপনার ধরে নেন বাংলাদেশ, ইন্ডিয়া, এখন ইন্ডিয়াতে কিছু প্রবলেম চলতেছে যা নিয়ে আমরা হয়তো গল্প অনেক করা যাবে, অনেক দূর পর্যন্ত বোঝা যাবে, কিন্তু আসলে এই গল্পের কিন্তু মূল থিম বোঝাটা আমেরিকা ছাড়া আপনি বুঝবেন না, ঠিক আছে? কারণ তারা পৃথিবীতে কিভাবে নিয়ন্ত্রণ করতেছে তাদের কাছে একটা থিওরি আছে। কারণ থিওরিটা যদি সে অ্যাপ্লাই না করে, তাহলে পৃথিবীর যে 800 কোটি মানুষ তাদেরকে সব জায়গায় দামায় রাখা আমাদের সম্ভব না। যেমন এর মধ্যে আপনি সংযুক্ত করেন যে অনলাইন ভিত্তিক যে ফেসবুক, মেটা, বিভিন্ন এটা আপনার পৃথিবীর সমস্ত দেশের কোন কালচার কি চলতেছে, কিভাবে হচ্ছে, আপনি প্রতিদিন তা ভিডিওর মাধ্যমে বা তার আলোচনা আপনি সব কিছুই তথ্য তাদেরকে দিচ্ছেন, তারা সেটা দেখতেছে, অ্যানালাইসিস তারা করতে হয় না, আপনারা দেওয়ার পর তারা দেখতে পারে, আমরা দিই তারা দেখতে পারে। তো এতে তারা সিদ্ধান্ত নিতে পারে ওই দেশের রাষ্ট্র ব্যবস্থাপনা কী চাচ্ছে, ওইখানে জনগণ কী চাচ্ছে, তারা কিসে মতো, তাদের চাওয়া পাওয়া কী, ইয়ং জেনারেশনের চাওয়া পাওয়া কী, এই যে ব্যাপারগুলো আছে তারা এটাকে কী করে অবজার্ভ করার পরে সেটাই আপনার সেই হিসেবেই তারা কার্যক্রম বা তাদের নেয়, মানে সিদ্ধান্ত নেয়। তো এটা আমি অত এই ভয়ঙ্কর রূপ দেখবো বা ভালো রূপ দেখবো এরকম না, সব কিছুরই তো বলছি বিজ্ঞানে যেমন সুফল আছে কুফলও আছে। তবে আমাদের মূল বোঝার যে একটা ট্রাম্প আছে, মানে যেখানে মানে আমাদের বোঝার একটা অবস্থান আছে। ট্রাম্প যে পৃথিবী চালানোর জন্য এই 4 বছর ক্ষমতা নিছে, আসলে সে এর আগেও সে একবার আসছিল। তো তার বিরুদ্ধে আমাদের অধিকাংশ দেশের জাতি বিভিন্ন কথা বলে যে ভালো মন্দ মিলায় কথা বলতেছে, তাকে অনেকেই খারাপ বলেন অনেকে। আসলে যে কিনা কোনো পৃথিবীর দায়িত্ব নেয় সেইখানে কঠোর হইতে হয়, আবার খুবই মানবিকও হইতে হয়, তাদের হয়তো ওই পদ্ধতি অবলম্বন করে। তবে মূল বিষয় হচ্ছে যে ডিপ স্টেট যে বিষয়টা, যে এইখানে এই যে যারা আমাদের পৃথিবী চালায় তাদের একটা স্টেট আছে, সেইটা নিয়ে অনেক কথা চলতেছে। আসলে ডিপ স্টেটটা বিষয়টা কি, আসলে ডিপ স্টেটে এমন কিছু লোক থাকে, যেমন সেই লোকগুলা নিয়ে এখন আমি হয়তো কথা বলার জন্য উদ্রেক, যে এটা হচ্ছে যে ধরেন আমাদের প্রধানমন্ত্রী আছে, ধরা না মানে এটা বাস্তবতা, আমাদের দেশে এখন প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা। তা শেখ হাসিনা যখন আমাদের প্রধানমন্ত্রী ছিল, সে আমাদের দেশের জন্য কাজ করার জন্য একটা অঙ্গীকারবদ্ধ, আসলো জনগণের পাশে, বা যেভাবে হোক আমাদের দেশে যথেষ্ট পরিমাণ উন্নয়নের যে এই 53 বছরের ভিতরে কার্যক্রম হয়েছে, তার আমলটাকে একসময় বিশেষভাবে ধরা হবে। কারণ সেই দেশের যেগুলো আমরা হয়তো চিন্তা করি নাই, ওই বা বিভিন্ন দেশে মানুষ দেখছে গিয়ে, কিন্তু এই দেশে হবে এরকম না। তো সেটা একটা যুগ পরে সেটা হয়েছে, হয়তো তারা একটা যুগ পার করছে, এই দেশটাকে হয়তো 16
বছর 15 বছর। তো সেখানে কাজ করার পরে কি হয়েছে, তাকে চলে যেতে হয়েছে, যে কোনো কারণে হোক, সেটা যাওয়ার কারণটা হয়তো ব্যাখ্যা করে সবাই জানে। তো সে চলে গেছে। তো এখন আসেন যে এইখানে যে শেখ হাসিনার সাথে যারা ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা, যে তার মন্ত্রিপরিষদ ছিল, তার এমপি যারা ছিল, যারা আইন প্রণেতা ছিল, এরা আসিল। তো এইখানে তার সাথে শেখ হাসিনার পাশে কিন্তু ছিল হলো কয়েকটা উপদেষ্টা, হ্যাঁ, যে উপদেষ্টাদের নিয়োগ করতে হয় মন্ত্রী সমপর্যায়ে, তাদেরকে সম্মাননা দিয়ে, কারণ তার ব্রেন ছিল, যারা কিনা উপদেষ্টা ছিল তাদের কিছু ব্রেন, তারা সব কিছু কীভাবে রাষ্ট্রকে পরিচালনা, বহির্বিশ্বের সাথে কী করবে, এগুলো সমস্ত উপদেশ মানে প্রধানমন্ত্রীকে দেওয়া হয়। এটা আমাদের, যেমন আপনি জ্বালানি বিষয়ে তৌফিক এলাহি ছিল, তারপরে আরও কয়েকজন ছিল, তাদের সবাই ছিল জ্বালানি উপদেষ্টা। তো এখন এই যে উপদেষ্টা রাখা হয় আমাদের এইসব অনুন্নত থার্ড ওয়ার্ল্ড বা যে দেশগুলো আছে, সেইখানে সেই উপদেষ্টা যারা সর্বোচ্চ জ্ঞান, মানে জ্ঞান আপনার বা রাষ্ট্র নিয়ে পরিচালনা বা বুদ্ধি জ্ঞানগুলা যে তারা প্রোভাইড করে সমাজকে, এই দেশকে, একটা দেশের সাথে আরেকটা দেশের কানেকশন বৃদ্ধি, যেগুলোকে সে ডেভেলপ করে মন্ত্রণালয়গুলোকে। তো এই যে তাদের পরিচয়টা আমাদের সমাজে খোলামেলা মানে প্রকাশ্যে চলে আসে। আমাদের সাথে যে আমেরিকা বা যেই স্টেট পৃথিবীকে চালাচ্ছে তাদের সাথে পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু তাদের মতো পৃথিবী চালানোর যে বুদ্ধিমত্তা বা চিন্তাধারা, এখন বলতে পারেন যে এখানে খারাপ বুদ্ধিমত্তা, এখন খারাপ বললেও তো আপনার মাইনে নিতে হইব। এখন আমি মনে করি সে খারাপ করছে, সেটা হয়তো আপনি একটা দিশই বলছি, বিজ্ঞানে সুফল করতে গেলে কুফলটা মানতে হবে, নাহলে তো সেটা হবে না, সাইডে এফেক্ট থাকবেই। তো এখন কথা হচ্ছে, ওরা যখন আমাদের দেশে যে প্রধান উপদেষ্টা থাকে, তাদেরকে আমাদের বাংলাদেশের একটা ছোট বাচ্চাও চিনা ফেলায় 5 বছর থাকলে, যে উনি তার উপদেষ্টা। তো যে বিষয়, তখন তার কাছ থেকে তথ্য, সে যে কোনো প্ল্যানার হয়, কোনো জ্ঞানী প্ল্যানার ভালো কিছু দিতে চাচ্ছে, তো এরকম আছে, ভালো তো আসিল, যেমন বিদ্যুতের কীভাবে উন্নয়ন, কীভাবে সবাই পাইতে পারে, এটার একটা বিদ্যুতের যে উপদেষ্টা ছিল তৌফিকুলের, সে চেষ্টা করছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে সেটা হয়তো সাকসেস হয়েছে একটা পর্যায়ে আসা। তো এখন কথা হচ্ছে যে এইটা আমাদের সাধারণ মানুষগুলা বা দেশের জনগণ বা বাইরের লোকগুলা, দেশের বাইরের লোকগুলাও সবাই তাকে চিনা ফেলায়। আমাদের দেশের থিওরি চিন্তাটা এরকম, যে সে তার সাথে যে উপদেষ্টা সে এরকম, তা তার কালচার, তার জীবন, তার ব্যবস্থাপনা সব কিছু সাধারণ মানুষও জানতে পারে। তখন এই যে তার যে শক্তিমত্তা আছে একটা রাষ্ট্রের, সেই রাষ্ট্রের শক্তিমত্তাটা কী হয়, হ্রাস পায় তার জানার কারণে। এখন বলবেন জানার কারণে কেন হ্রাস পাচ্ছে? হ্রাস পাওয়ার কারণ হচ্ছে যে তার পারিপার্শ্বিক ভাই ব্রাদার আছে, আত্মীয় স্বজন আছে, তারা তাদের সাথে আলাপ করে, ওইখানে বিভিন্ন কার্যক্রম হয়, এখানে দুর্নীতিও ঘটে যায়, অনেক কিছু হয়। কিন্তু যারা পৃথিবীকে চালাচ্ছে তাদের যাতে কালচার বা তাদের যে চিন্তাধারা, আমেরিকার যে ডিপ স্টেট যেটা নিয়ে, আপনি দেখেন বেশ কিছুদিন ধরে সমাজে কিন্তু কথা হচ্ছে যে ডিপ স্টেট আছে, ডিপ স্টেটে সরকারকে রাখে নাই, তারা আবার ইন্ডিয়া এখন কথা বলতেছে এই ডিপ স্টেটে নিয়ে, আমেরিকান ডিপ স্টেট, তাদেরকে সরকার পালাই দিবে, তাদের দেশের রাজ্য বিভিন্ন জায়গায় ভাগ করবে, এরকম আলোচনা করতেছে। কিন্তু আসলে মজার বিষয় দেখেন, আপনারা যে বাংলাদেশের বা ইন্ডিয়ান বা যে বিভিন্ন দেশ যারা থার্ড ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ডে আছেন, যারা পৃথিবী চালাচ্ছেন না, হয়তো একটা রাষ্ট্র হিসেবে জাতিসংঘে আছেন, রাষ্ট্রে আছেন, পুরো পৃথিবীর গ্লোবালে আছেন, তো তাদের চিন্তাগুলো হইলো যে আমরা যে উন্নত, যে ইন্ডিয়ায় কথা ধরেন, তারা বলতেছে সুপার পাওয়ার বা পৃথিবী চালাবে বা এই ধরনের একটা মেন্টালিটি তাদের আসতেছে বা যুদ্ধ, কিন্তু আসলে তারা পারবে না। কেন? তাদের কিছু কারণ আছে। দেখেন, আমেরিকা যে প্ল্যানার থাকে, যারা কিনা তাদের রাষ্ট্রে 4 বছরের জন্য, যে আমেরিকা তাদেরকে বসায়, মানে একটা যেমন ট্রাম্পকে বসালো, এর একটা বাইডেন ছিল, বিভিন্ন তাদেরকে, এটা আমরা মনে করি সেই ক্ষমতাধর, নেবার এই নিয়ে আরও কথা বলছি, সে ক্ষমতাধর না, ক্ষমতাধর হচ্ছে ওই ব্যক্তি, এখানে ক্ষমতাধর ওই ব্যক্তি যারা কিনা তাকে বসাইছে, মানে যারা কিনা এই পুরো ওই যে ডিপ স্টেট নামে বারবার কথা আসতেছে, যাদেরকে আমরা কেউ চিনি না। আপনি ইন্ডিয়াকে জিজ্ঞাসা করেন ডিপ স্টেটে একটা ব্যক্তির নাম কথা বলতে বলেন, তাদেরকে চিনে না। হয়তো সে আন্তাজি বলতে পারে, কিন্তু বাস্তবে সে চিনে না। সে অদৃশ্য, যেটাকে বলে, আমরা যখন ছবি দেখি তখন একটা ভিডিও দেখবেন, ছবির সামনে সকলেই সবাই চেষ্টা করি আমাদের বাংলাদেশে বা আমরা অন্যান্য ছবির মধ্যে দেখি হিরো হিরোইন এবং ভিলেন কারা আছে তাদেরকে, বা গান গাইছে সিঙ্গেল, কিন্তু দেখেন যে পরিচালক আছে তাকে কিন্তু ভিডিওর কোথাও দেখা যায় না, ঠিক আছে? তাকে চিনতে হইলে আপনাকে হয়তো তার ঠিকানা নিয়ে যাইতে হবে, এরকম একটা পজিশন। তারপরে এখানে ছবিতে তো নাম লেখা দেয়, কিন্তু আপনি ডিপ স্টেট বলেন বা আমেরিকা যাদেরকে ক্ষমতায় বসে, তাদেরকে কিন্তু মূলত ফুললি আমরা চিনি না, এবং চিনা মনে সম্ভব হবে না। কারণ কি, তারা এমন একটা, কারণ তারা তো পৃথিবীকে অর্গানাইজ করে,
হ্যাঁ, তাদের সুবিধা অনুযায়ী হোক, অসুবিধা অনুযায়ী হোক, কার সাথে কী আচরণ, তাদের সুবিধা আছে, অসুবিধা হচ্ছে না, অসুবিধা হয়তো তাদের সাথে হয় না, তারা তো সুবিধা নিতে চাবে। পৃথিবী আপনি যেখানে ধরেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যেখানে ক্ষমতায় বসে বা এই যখন ইউনূস সরকার বসে, উনি কি তার সুবিধাগুলো নিচ্ছে না? চলার জন্য গাড়ি, তার প্রোটোকল সব কিছু তো নিতে হয়। তো এরকম এই পৃথিবী যারা এই পৃথিবীকে চালাচ্ছে, এই ওয়ার্ল্ডকে তারা মানে একটা এক কেন্দ্রে নিয়ে রাখছে, সেটা সে তার সুবিধা মতো কাজ করবে। সেখানে আপনি কতটুকু তার কাছ থেকে নিয়ে আসতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার দেশ অনুযায়ী। তো এইটা নিয়ে হচ্ছে আপনার পরিকল্পনা করতে হবে। এখন এই যে ডিপ স্টেটের যে প্ল্যানার যারা এই পৃথিবীকে সবচেয়ে বেশি সেরা অবস্থানে চিন্তার সাথে নিয়ে গেছে, দেখেন পৃথিবীর কোথায় কী ঘটবে, তারা কিন্তু সবসময় ইউরোপ নিয়ে চিন্তা করে না। আপনি ইউরোপকে তারা একটা ইয়ে নিয়ে আসছে, একটা সংঘাত না, মানে সুন্দর একটা পজিশনে নিয়ে আসছে। আমেরিকা, সাউথ আমেরিকা বিভিন্ন অঞ্চলগুলো তারা একটা সুন্দর একটা লাইনে নিয়ে আসছে, তারা তাদের কথা শুনে। কিন্তু আমাদের দেশগুলোকে তারা অন্যভাবে দেখে। কারণ কি, এই আমাদের যে এশিয়া আছে, এইখানে মানুষ আছে এই 800 কোটির মধ্যে অন্তত 600 কোটি মানুষ আছে এইখানে, এই অঞ্চলগুলোতে। হ্যাঁ, 200 কোটি বা তারা আছে। হ্যাঁ, তো এই যে মানুষ আছে, এদেরকে নিয়ন্ত্রণ করতে তাদের তো অনেক প্ল্যান লাগে। তো আমেরিকা দেখেন আপনি তাদের যে প্রত্যেকটা কার্যক্রম যদি খেয়াল করেন, তাদের যে উন্নত কার্যক্রমগুলো আছে, যে তাদের প্ল্যানগুলো উন্নত। এখন আপনি বলেন সেটা ধ্বংস করার জন্য হইতে পারে, আপনি চিন্তা করেন তারা তো এই পৃথিবী ধ্বংস করে এরকম ক্ষমতা তাদের নাই। কারণ আল্লাহ ছাড়া কোনো পৃথিবী ধ্বংস করার ক্ষমতা নেই। হয়তো পরিচালনার দায়িত্বে কাউকে মারতেছে, কাউকে ধরতেছে, কোনো দেশকে খাচ্ছে বিভিন্ন। যেমন আমি যদি ধরেন আপনি কোনো কারণে যুদ্ধ লাগে কোনো দেশে, আপনি একটা করলেন যে এখানে 30,000 মানুষ মারা গেছে, তো এটার একটা আপনি করলেন, মানে সার্ভে করছেন, হ্যাঁ, মারা গেছে, এটা নিয়ে আপনি একটা রাষ্ট্রকে আপনি ধরতে পারেন, একটা তাকে বিচার করতে পারেন। অবশ্যই সেটা অন্যায় হয়েছে, করছে, অন্যায় তো অন্যায়। কিন্তু ওইসব দেশে আপনি খেয়াল করে দেন, তাদের দেশে রোড অ্যাক্সিডেন্টে খুবই অল্প লোক মারা যায়। তাদের পরিকল্পনা এতই সুন্দর যে তাদের দেশগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার মতো অবস্থান নাই, আপনি যেভাবে চান। কিন্তু আমার দেশে যুদ্ধ হয়তো লাগে না, কেউ মারতেছে না, কিন্তু আমার দেশে প্রতিদিন গড়ে 16-15-17 জন করে মারা যায়। তাই আপনি একটা বছর শেষ হলে দেখবেন একটা যুদ্ধের চেয়ে কম অংশ না সেখানে মৃত্যুর হারটা। তাইলে আপনি যদি একটা জিনিসই খেয়াল করি, আমাদের যে সমাজ ব্যবস্থাপনায় আমরা এখন যেই পদ্ধতিটা ব্যবহার করতেছি বা যেই পর্যায়ে আছি, এটা আমাদেরকে উন্নত করার জন্য আমরা যদি অরিজিনালি জাতি হিসেবে সর্বোচ্চ পর্যায়ে সম্মাননা এবং উন্নতি লাইফে যেতে চাই, সেটা আমাদের কিছু কার্যক্রম অবশ্যই চেঞ্জ করতে হবে, আমাদের চিন্তাধারাকে চেঞ্জ করতে হবে। কারণ আপনি ডিপ স্টেটের লোককেই চিনেন না, আর আমার দেশে একটা প্রধানমন্ত্রী তার উপদেষ্টাকে একটা বাচ্চাও চিনা ফেলায়, ঠিক আছে, যে অমুকের উপদেষ্টা, ঠিক আছে, সেও প্রচার করে। তাহলে আপনি কার্যক্রম করবেন কিভাবে? কারণ আপনি সব কিছু তো একটা প্রসেসে রাখতে হইব। এখন হয়তো আমাদের এই চিন্তা আনতে হবে। তাই এখন আমেরিকা আমাদের জীবন ব্যবস্থাপনা কি পরিমাণ ভালো লাগার মতো জিনিস আছে আর কি নাই, সেটাও আমাদের চিন্তা করতে হবে। পাওয়ার আছে কিভাবে, আপনি ভাবতেছেন যে পাওয়ার দিয়া বুঝে না, সে বুদ্ধিমত্তা দিয়া বলতেছে। দেখেন তারা কি তৈরি করে, এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটার বলে, এইগুলা তৈরি করতেছে। তারপর কি তৈরি করতে, এইগুলোর পিছনে সময় দিচ্ছে। এবং পৃথিবীর সকল মানুষ, ধরে নেন আমি আপনাকে বলি যে আপনার বাসার আশেপাশে অরিজিনালি অনেকগুলো পিঁপড়ার ঝাঁক আছে। এখন পিঁপড়াগুলো কি ইচ্ছা করে তার লাইনে সে চলতেছে, তার গর্তে থাকতেছে, সে খাবার নিতেছে, তারা জোগাড় দিতেছে। আসলে এই পিঁপড়াগুলোকে কি আপনার সামনে আপনি নিয়ে আসতে পারবেন কখনো? ইজি করে না। আপনি যখনই এর আশেপাশে চিনি ফালাবেন, তখন দেখবেন এগুলো সব চলে আসবে, ঠিক আছে। তো এখন আমেরিকা আমাদের এই পৃথিবী থার্ড ওয়ার্ল্ড বলতে বা সেকেন্ড ওয়ার্ল্ড বলতে, তারা ফার্স্ট ওয়ার্ল্ডে আছে, প্রথম পৃথিবী বসবাস করে ক্যাটাগরি। যেমন আমাদের দেশে ক্যাটাগরি আছে না, আপনি বনশ্রী যান, মানে আপনি কি বলে উত্তরা যান, গুলশানে যান, এইসব অঞ্চল হলো বাংলাদেশের জন্য টপ ক্লাস এরিয়া। আর আমাদের যে অন্য অন্য অঞ্চল আছে যেগুলো বিভিন্ন জেলা আছে, এটা কি টপ ক্লাস এরিয়া? সেই সুযোগ সুবিধা অনুযায়ী সে ভোগ করতে পারতেছে না, সেখানে সেটা নাই। তো এরকম তারা উন্নত জাতি, তাদেরকে নেওয়ার জন্য বুদ্ধিমত্তা তৈরি হয়েছে, তাদের প্ল্যান তৈরি হয়েছে, তারা চাচ্ছে আরও কিছু উন্নত জীবনের দিকে যাবে। তো তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ কিভাবে করতে হয়, এখন কিছু পাঠ চলতেছে, সেই পাঠ নিয়ে আমি কথা বলবো। যুদ্ধ যে ভাব, এটা নিয়েও একটা বিষয় আছে। তা আসলে কি তারা পৃথিবীতে যেই পাওয়ার নিয়ে বসছে, এই পাওয়ারটা যদি আপনি পার্শ্ববর্তী যে কোনো দেশকে দেন, আপনি স্বাভাবিক পার্শ্ববর্তী আমার ইন্ডিয়াকে দেন যে তোমরা এখন পৃথিবী চালাবা, ও কি করবো জানেন? ওর চিন্তা, আপনি যদি এটা আপনি মানসিকভাবে একবার ঠান্ডা মাথায় আপনি চিন্তা করে দেখেন, সে সবার আগে যে আমরা বাংলাদেশ আছে না, এই বাংলাদেশকে 2 মিনিটের মধ্যে একবার কাটাবিহীন এবং মানুষগুলাকে যারা যারা মন চায় মেরে ফেলবো, বা যারা যারা মন চায় সে এই দেশকে তার সাথে নিয়ে নিবে সবার আগে, নাহলে ঘুরাই দিব সে।
কারণ এটা তার ইচ্ছে হয়ে যাবে, সে মানসিকভাবে এতটুকু আগ্রাসী আমাদের দেশের প্রতি আছে। তো এরপর পাকিস্তানকে সে ঘুরে দিবে, এরপরে তার পার্শ্ববর্তী দেশগুলো ঘুরে দিবে। তাই এখন আমেরিকা তো আপনি ধরেন যে পরিমাণ পাওয়ার নিছে ওয়ার্ল্ডে, হ্যাঁ, সে তার খারাপ দিক তো আমি বলছি, অবশ্যই বলবো, সেগুলো আছে, সেগুলোকে আমাদের আইডেন্টিফাই করতেছে, আমরা দেখতেছি, কিন্তু আসলে আমরা এখান থেকে বের হইতে পারতেছি না। যে তাদের কাছ থেকে আপনি পৃথিবীতে ফ্রি হয়ে ঘুরবেন, হ্যাঁ, এটা পারবেন না, কারণ আপনাকে সেই বাজারে থাকতে হচ্ছে। কারণ কি, আপনার যে জনগণ আছে, ইয়ং জেনারেশন আছে, যে খাদ্য খাওয়া আছে, যে প্ল্যানার আছে, যে পরিবর্তনশীলতার কিছু যেখানে আছে, যেমন পরিবর্তন কেমন দেখেন, আমি আমার দাদার আমলে যেইগুলা পোশাক পরছি, যে এখন যেই জিনিসগুলো আমরা ব্যবহার করছি, আমি দেখেন আমি যে মাধ্যমে কথা বলতেছি, অনলাইন মাধ্যম, এটাই তো আমার কাছে ছিল না। আমার কথা যে পৃথিবীতে আরেকজন দেখবে, এরকম তো এই ভিডিও এটা করবো, এটা তো কল্পনাও ছিল না। আমি ছোটো থাকে এটা বুঝতেই পারি না, আমার কলেজ লাইফে বোঝা কঠিন ছিল। কিন্তু এই বিংশ শতাব্দীতে এসে কী দেখা গেল, সেটা বাস্তবে চলে আসছে, অবাস্তবকে বাস্তব করে। এটা কারা করছে, সেই তাদেরকেই তো আপনার এই ক্রেডিট দিতে হবে, তারাই করছে, যারা কিনা আজ আপনার আমার কাছে সবচেয়ে খারাপ, তারাই করতেছে। কিন্তু তাদের খারাপ তো আছে, সেটা একটা বিশাল লিস্ট আছে, কেন করতেছে খারাপ সেটা আগে বলা উচিত। এখন তারা ক্ষমতায়নটাকে যখন ধরে রাখে, আমরা যেমন শেখ হাসিনাকে ক্ষমতায়ন ধরে রাখার কারণে সে যেই পাওয়ারফুল যেই স্পেস থেকে পড়ছিল, সে যে কার্যক্রমগুলো করতে গেছিল বা করছে এই 16 বছরে, সেটাকে আপনি খুবই জঘন্য এবং খারাপ দৃষ্টিতে বলতে পারবেন, কোনো দ্বিধা নাই, এবং প্রমাণসহ বলতে পারবেন। আবার ভালো দিকগুলো এমন পর্যায়ে আছে যেটা আপনাকে হয়তো আপনি মানে বলতে হবে যে এটা করছে। কারণ কি, সে যখন ক্ষমতায় আসে, আপনি যদি একটা সাপোজ যে নির্বাচন নেই ধরেন, যে নির্বাচনটা ফার্স্ট টার্মের পরে যে আবার সবাই মিলে নির্বাচন করবে, তারে দিয়ে দিল বা ক্ষমতায়নটা করবে, এখন সে হয়তো ভাবছে যে অন্য কোনো দল আসে এই ক্ষমতায়নটা রাখবে না, ইভেন কাউকে দেশকে একটা মানে ধরেন একটা রাস্তাঘাট উন্নয়ন বা যে কোনো জিনিস করবেন, আমার তার ভীষণে সে রাখছে, জনগণকে দিবে বা এরকম কিছু। তখন কারণ দিছে তো, দেখেন বাংলাদেশের মেগা স্টার বড় বড় জিনিসগুলো হয়েছে, হয়তো আমার কথা আওয়ামী লীগের মতো আচরণ সেটা হইতেছে না, মানে আমাকে কিছু একটা থিওরিক্যাল কিছু ব্যাপারে ঢুকতে হচ্ছে। যে আপনি তখন সে চিন্তা করে দেখছে, আমি যদি ভোটটা দিয়ে দিই, গণতন্ত্রের যে মূল ভিত্তি, তো কথা বলতে কী করলো, স্পেস কী করলো, শেখ হাসিনা আগে কথা বলে স্টপ করছে, সকলের বাকযন্ত্র বন্ধ করছে। কেন বন্ধ করছে, তোমরা রেস করতে পারবো না, আমি পাওয়ার নিচ্ছি, আমি পাওয়ার দিয়ে কথা বলবো, আমি যেভাবে পারি আমি সমাজকে চালাবো। এই যে কথা, এটা মানুষের কষ্ট লাগছে। সেই কষ্টের থেকে কিন্তু তার সবচেয়ে বেশি হলো কি, যেখানে পৃথিবীতে ক্ষোভ সৃষ্টি হইলে, আমি এর আগেও বলছি, সেটা কখনই সাস্টেন করে না, আগায় না, সেখানে ওইখানে রেস্টই ঘটে গেল। খুব মারাত্মক খারাপ জিনিস। তো এটা নিয়ে আরও বলবো যে আমেরিকা কেন এইখানে আসছে, তাদের প্রতি ক্ষোভ যে আছে পৃথিবীর, সেই ক্ষোভটাকে আমেরিকার ভাঙতে হবে, নাইলে কি হবে, আমেরিকা এক সময় হয়তো কোনো কারণে ডেস্ট্রয় ঘটার সম্ভাবনা চলে আসবে, দ্রুত আসারই কথা আসতে পারে, সেটাকে না আসে সেই দিকে হয়তো তাদের চোখ দিতে হবে, সেই চিন্তাগুলো নিতে হবে, আমেরিকার প্ল্যান তারা নিতে হবে, তাদের এই প্ল্যানগুলো নিয়ে হয়তো একসময় কথা বলবো, হয়তো আজকে কালকে। তো এখন কথা হচ্ছে কি, যে আমাদের শেখ হাসিনা যে আমাদের বাংলাদেশকে, তার বাবাও শাসন করছে, সেও শাসন করছে, বিএনপি শাসন করছে, খালেদা জিয়া খুবই ভালো একটা মানুষ, যার ভিতরে রাগ হিংসা নাই, এরকম একটা মানুষ। এরশাদ ছিল, সে একজন বিশাল ক্ষমতা, বলতে হইলো সে আর্মির একজন প্রধান হিসেবে, জেনারেল হিসেবে আসছিল, তারপর ক্ষমতা নিছে, সেও করছে। কিন্তু এখানে কাজের ভিতরে দেখেন, তাদের ভিতরে শেখ হাসিনা এমন একটা স্টেপ নিছিল, যেটা বাংলাদেশের বেশ বড় বড় সুযোগ সুবিধাগুলো সে এনে দিয়েছিল, পরিকল্পনা, হ্যাঁ, কিন্তু এখানে প্রচণ্ড টাকা মারছে তার লোকগুলো, তারা খাইছে মানুষের। যেমন 5 টাকার কাজ সে 20 টাকায় করছে, হ্যাঁ, কিন্তু কাজটা হয়েছে। এখন কিন্তু দেখেন কিছুদিনের মধ্যে হয়তো কাজ হইতে পারে, আবার দেখতেছি হচ্ছে না, মানুষের মুভমেন্টের উপর নির্ভর করে। এখন আমি যে বক্তব্য নিয়ে আসলে এই দাঁড়াচ্ছি, সেখানে পার্টি করার জন্য, আমি কোনো পার্টি করি না, মূলত হচ্ছে যে যখন একটা দেশের রাষ্ট্র সরকার যে প্রধান থাকে, তার কিছু চিন্তা চেতনা থাকে, সে চিন্তা করে যে আমি এইভাবে রাষ্ট্রকে নির্বাচন দিব, নির্বাচনের পরে আবার চলে যাব। এখন সে তো এটা দেখছে যে ভোটে জিতা সম্ভব না, কারণ সে কিছু ব্যাপারে কনসার্ন, যে আমি যে কাজ করছি বা যাই করছি, আরও কিছু কাজ রয়েছে, অন্যগুলোও করব, তার জিত ছিল অনেক মারাত্মক, এগুলোও করছে। তখন দেখেছে শেখ হাসিনা তার এই অবস্থানকে ধরে রাখার জন্য সমস্ত মানুষকেই নির্বাচন থেকে একটা মানে একটা ভাওতামি, এটা বাস্তবই, যে কইরা তাকে সে আবার নিজেই রয়ে গেছে। তো এটা একটা সিস্টেমে ফালাই দিছে, সেটা করে পরপর 3টা নির্বাচন করছে, করার পরে সে ঠিকই রয়ে গেছে প্রধানমন্ত্রী। অন্যগুলা তখন এই ক্ষোভ বাড়ছে, যেমন জনগণ আছে না, যে তুমি আমার ভোট দিতে দাও না, আমার কথা বলতে দিতেছ না, আমার রেস করতে দাও না, তোমার বিরুদ্ধে আমি একটা কথা বলবো, সেটা তুমি ধরে নিয়ে যাও। তো এই ব্যাপারটা দিনে দিনে কী হয়েছে, আরও হয়েছে, সবচেয়ে বেশি কি কথা বলার জন্য যে একটা সরকার পড়ে যায় তা না, কিন্তু এখানে আরও একটা খুবই সিগনিফিকেন্ট কাজ ছিল, তার সাথে যারা আসলে উপদেশ
উপদেষ্টা ছিল, ভালো, সবাই ভালো জ্ঞানী, নাহলে দেশের এত উন্নয়নগুলো পারতো না আরও। তবে কিছু জ্ঞান ছিল যেটা শূন্যতা, যেটা জনগণের মন বোঝা, এটা দরকার ছিল, তাইলে হয়তো আর কিছু সময় সে দেশকে সার্ভ করতে পারতো। তারপরে হয়তো আমি মনে করি যে খারাপের জন্য সার্ভ করতে সে দরকার নাই, হ্যাঁ, কিছু কাজ করুক, চলুক, তাইলে সেটার জন্য একজন আনা হচ্ছে, যে কোনো XY Z যে আসুক, দেশের একটা রাস্তা হবে, ভালো কিছু হবে, দেশের উন্নয়ন হইব, জনগণগুলো কাজ করতে পারবে, খাবার পাবে ন্যায্য মূল্যে। এই যে খাবার নিয়ে কথা বললাম, এই জায়গায় সমস্যা ছিল। আপনি সে দেখা গেছে কি একটা সময় রাষ্ট্র চালাইতে গিয়ে হয়তো বিভিন্ন টাকা পয়সা আনছে, কিন্তু এইখানে কি করছে, আমাদের দেশে খাবারগুলার একটা ট্রেজেডিক্যাল একটা মানে এত ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছিল যে মানে বিভিন্ন মানে এটা তার ডিসক্রেডিট হয়েছে এইখানে। বাকি যে মেট্রো রেল বলেন করছে, যে খাবারের দামগুলো যে ধরে নেন আপনি আজকে কালকে ইলিশ মাছের দাম সর্বোচ্চ পর্যায়ে গেছে, এখনও বলবেন যে এখন দাম কম, সেটা না, এটাও সিস্টেম, ওই সিস্টেম ধরে এখন 1 বছর ধরে চলতেছে, আমি যা বুঝতেছি। তবে অন্য অন্য জিনিস আছে, যেমন পেঁয়াজ 200 টাকা 250 টাকা কিনতেইছে আপনার, হ্যাঁ, তো এটা তো কোনো দেশের হইতে পারে না, কাম্য হইতে পারে না। জনগণ আস্তে আস্তে কী ভাবতেছে, আসলে আমাদের সাথে তারা প্রতারণা করতেছে, কারণ জনগণ একটা ব্যাগ নিয়ে যাওয়ার রাস্তায় সেখান থেকে কিছু খাবার নিয়ে আসে, ঘরের যে 5-7 জন আছে তারা অভুক্ত থাকতে চায় না, তারা কষ্ট করে খুবই খাবার খাইছে, নগণ্য খাবার খাইছে। কারণ দেখেন আপনি দামি খাবারগুলা একটা লোক খাবে, এই সুযোগ সুবিধা নেই। তবে এখন যে সমাধান হয়েছে আমি বলতেছি সেটাও হয় না, কারণ সেটাও কিছুটা হয়েছে কিছু কিছু অংশে, কিন্তু বাকিগুলোও দরকার আছে। দেখেন একটা গরুর মাংস আজ পর্যন্ত কমে নাই দাম, যেটা মানুষ খাইতে চায় ভাই, এটা আপনাকে খেয়াল করতে হবে, রাষ্ট্রকে খেয়াল করতে হবে যে জনগণ কী চায়, কারণ এদের দিয়েই তো আপনি রাষ্ট্রে বসছেন। আচ্ছা, এটা গেল, তারপরে আসেন হলো নেক্সট কিছু জেনারেশনের কাছে। এখন ওই যে আমেরিকা যে স্টেট নিয়ে বসছে, বা আমাদের দেশ যেভাবে আসছে, আমরা যে পরিকল্পনা নিয়ে এই সরকারগুলো দাঁড়ায়, তখন এদেরও কিছু কার্যক্রম আছে, তারা বিদেশের সাথে টোটালি ধর্ণা দেয়। আর আমাদের মতো অনুন্নত দেশগুলোয় সবচেয়ে সরকারের ব্যর্থতা কোথায় জানেন? বলবেন দুর্নীতি, এটা না, ভুল কথা, একদম ভুল কথা। দুর্নীতি পৃথিবীর সব দেশে সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে, মানে আপনি হয়তো সেটা প্রকাশ করেন না, সেটার কোনো সিস্টেম নেই। আমেরিকার মতো দুর্নীতিবাজ কার্যক্রম পৃথিবীতে আর কোথায় আছে আপনি দেখাতে পারবেন? আপনি ওরা কি ফার্স্ট হয় না? আমাদের মতো ছোট ছোট দেশগুলোর ফার্স্ট। দেখেন খালেদা জিয়ার সময় এক সময় দেখাইছে তারা চ্যাম্পিয়ন হয়েছে, এটা কি রাইট না? আমি খালেদা জিয়া এই দুর্নীতি করে চ্যাম্পিয়ন হয়েছে, ধরেন টাকা নাই নাই, মানুষ কয় টাকা খাবার খাইছে, তার দুর্নীতির চ্যাম্পিয়ন হইব। এখন ওইটা যদি ধরেন, তাহলে তো আমাদের শেখ হাসিনা যে পরিমাণ টাকা, সেই বলছে তার পিয়ন যত টাকা নিছে, সেটা তো চ্যাম্পিয়নেরকে ফেল করে ফেলাইছে, ঠিক আছে? 500 কোটি টাকার মালিক তার পিয়ন হয়ে গেছে, এটা যদি কথা বলা যায়। আর বাকিগুলো বাদ দিলাম। এখন তাহলে আমি যে বিষয়টা আসলে এই মুহূর্তে মানে চিন্তা করতেছি, সেটা হচ্ছে আমাদের দেশের যে রাষ্ট্রপ্রধানরা, তারা একটু বোকা, বলতে হইলো কি, জনগণের আসল থিম, আসল চাওয়া পাওয়া কষ্টগুলা তারা বুঝতে চায় না, যে তুমি আমার কাছে আসো কি নিয়ে আসো, আমার কাছে আসো তুমি কি চাওয়া পাওয়া নিয়ে আসো? আমি যে তোমার রাষ্ট্র ব্যবস্থা তোমাকে খাওয়াই, তোমাকে পড়াচ্ছি বা করতেছি বলতেছেন, কিন্তু রাষ্ট্রে তো করে না, জনগণ তো ট্যাক্স দিচ্ছে, তোমরা চলতেছো, তাহলে জনগণকে তুমি খাবারগুলো একটু সহজ করে দাও, পদ্ধতিটা একটু সহজ করে দাও, তাহলে কি হলো, জনগণ তোমার প্রতি ভালোবাসা থাকবে, সব কিছু থাকবে, বিদেশের সাথে তোমার উন্নয়ন। তুমি ঘর নিয়ে যদি টেনশনে থাকো, দেখেন শেখ হাসিনা যদি তার উপদেষ্টার মধ্যে এমন একজন লোক থাকতো, বা তার মন্ত্রিপরিষদ থাকতো, যে জনগণ কষ্ট পাচ্ছে, প্রতিদিন বাজারে যাচ্ছে বকাবকি, আপনি কেন ওই যে তেল, এই যে কুমড়া দিয়া এটা বানাইতে বলতেছেন, এটা দিয়ে এটা খান, কম টাকার জিনিস খান, এগুলা জনগণ খাইতে চাইবে না, তার শরীরে তো দরকার ভাই। আপনি ধরে নেন একটা খেজুরের নাক বলুন, খেজুর 700 আর 1000 টাকা, খেজুর তো শরীরের জন্য কার্যক্রম, শরীরের লেগে খুবই ভালো, এটা সে খাবেই। তো এটার দাম তো আপনি রিজনেবল করে আমার দেশে আইনা দিতে হবে। এই যে কার্যক্রমটা, এটি আমাদের জন্য সরকার বুঝতে পারে না, যে সবার আগে অন্ন দরকার। দেখেন মৌলিক 5টা চাহিদার ফার্স্ট চাহিদা হলো অন্ন নইলে মানুষ বাঁচে না। সেই অন্নের প্রতি আপনি বলেন তো, প্রধানমন্ত্রীর থেকে শুরু করে একটা রিক্সাওয়ালার ঘর পর্যন্ত প্রত্যেকটা মানুষের এই মুখের এই জিহ্বায় স্বাদ আছে, সে খাইতে চায়, তার প্রতি যে খাবারের প্রতি তার একটা নেশা আছে, কারণ এইটা তার জন্মগত, তার আল্লাহ দিছে এইভাবে। তাহলে আমি কেন এটাকে মানে সার্ভ করবো না, এটাকে আমি কেন নিব না? ঠিক আছে, এটাই আমি যত কাজই করি, আমি সকালবেলা বের হই, কাজ টাজ করে আমি খাবারগুলোই কিনে নিছি বাচ্চাদের খাবার। এখন আমি যদি সেটা কিনতে গিয়ে বাচ্চাদের অভুক্ত রাখি, তখন এই সরকারের প্রতি, যে কোনো সরকারের প্রতি, তার পৃথিবীতে কোনো সরকারের জনগণ ফালাবে না যদি খালি তার ভোট তো একটা বিদেশি সিস্টেমে ভোট দেওয়া। আপনি একদিন ভোট দিয়েছেন, গণতন্ত্র হয়ে গেছে, সেটা না, এটা নিয়ে অনেক কথা আছে। আমার কথা হচ্ছে যে আপনি
খাবারের ব্যবস্থাকে সুগম করুন, রাস্তা আপনি সহজ করুন। এই যে দেখেন এখন যে সরকার যারাই আছে তাদের বিরোধিতা বড় কথা না, কথা হচ্ছে আপনি যে পরিমাণ কত মেট্রিক টন আপনি পাঠাইলেন ইলিশ বিদেশে, আপনি বাজারে গিয়ে একটু খেয়াল করেন সাধারণ জনগণ ইলিশ খাইব 2 পিস, হ্যাঁ ইলিশ খাওয়া উচিত প্রতিদিন, এই সিজন অনুপাতে 1-2টা করে খাবে, কিন্তু সে 2 পিস খাইছে সারা সিজনে। এটা আপনি খুঁজে পাইতে হলো আপনি দেখা গেছে কয় % লোক পাবেন, এটা আপনার মানে বড় লোক ছাড়া যারা প্রতিদিন, কারণ একটা ইলিশের দাম 1 কেজি ইলিশের দাম হলো 1800 থেকে 2000 টাকা, কীভাবে খাবে? 2500 টাকা বিক্রি হইতেছে। আমি এইগুলা কথা বলতে গেলে অন্যদিকে চলে যেতে হবে, কিন্তু মূল থিমটা কি যে সরকার পরিকল্পনাবিদ চাওয়া পাওয়ার মাঝখানে কোথায় আপনাকে ভালো রাখছে, আপনি কিভাবে ভালো আছেন, আপনার চাওয়া পাওয়াটা কি আসলেই ভালো ছিল, সেটা হলো বড় জিনিস। মানুষকে কি দিতে চান, আপনি দিতে চাইলে শ্রেষ্ঠ কাজ আপনি তাদের খাবারের ব্যবস্থা করেন, সুরুচি এবং খাদ্য নিরাপত্তা দেন। খাদ্য নিরাপত্তা লাগবে। এই যে সমাজ হঠাৎ করে একটা দাম বাড়ে, তারপর খাদ্যের যে ভেরিয়েশন আছে, যে খাদ্যগুলো আমাদের এই যে বাচ্চাদের খাবার বলেন, দোকানে যে বিস্কিট যা আছে সবগুলোই তো ভেজাল, এগুলা থেকে বাঁচান। এখন তাহলে এই কাজের সাথে সরকার একটা সম্পৃক্ততা আছে, এই জয়নিং ব্যাপার আছে, এটাই সবচেয়ে বেশি চাহিদা, তখন আপনাকে মানবে। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, ধরেন ফেরাউনের সাথে যখন মুসা নবীর একটা দ্বন্দ্ব হয়, বা ফেরাউন যখন ধ্বংস আল্লাহর নির্দেশে, তখন তার কাউম যখন এই যে ইসরায়েলরা বনি ইসরায়েল তারা যখন তার সাথে আসলো, ওইখানে কি করছিল? ওইখানে করছিল কি সকল কাউম তার কাছে কি চাইছিল? খাবার চাইছিল। কিন্তু ফার্স্টে তুমি আমাকে নিরাপত্তা এবং খাবার দাও, তাহলে এইটা আপনাকে দিতে হবে। এইটাই 1 নম্বর পৃথিবীর রুলস। আপনি যদি রাষ্ট্রপ্রধান হইতে চান আপনাকে এটাই দেয়। ইউনূস সরকার কালকে এই খাবারের অস্থিরতা বেরোক, একটা দিন সময় সে পড়ে যাবে না, ঠিক আছে? সরকার সে উপদেষ্টা। কিন্তু আমার কথা হচ্ছে কি জানেন, এই যে সামাজিক অগ্রগতি, ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ, তারা বিশাল জনসংখ্যা, পৃথিবীর 1 নম্বর জনসংখ্যা খুব সম্ভবত কাছাকাছি, বা এরকম চায়না বা হয়তো ইন্ডিয়া সেকেন্ড হইতে পারে। তো এই যে জনসংখ্যা এবং তার যে ভূখণ্ড আছে, এই যে এত বড় একটা ভূখণ্ড, তাদের ভূখণ্ড প্রায় 27 লক্ষ বর্গ কিলোমিটার, 27 লক্ষ, চিন্তা করতে পারছেন, আমাদের 1,54,000। তো এই যে ভূখণ্ডটা আছে, এই ভূখণ্ডের মধ্যে তাদের যে পরিমাণ খাদ্য, যে পরিমাণ চাওয়া পাওয়া ছিল, যে পরিমাণ এই পরিকল্পনা, তারা পৃথিবীকে চালাবে, যে চিন্তা ভাবনা, যে স্বপ্ন নরেন্দ্র মোদী এখন বর্তমান সমাজে দেখতেছে, তাদের এই যে দেখা, এবং তারা এখন শত্রু হিসেবে শেষ পর্যায়ে, যেমন শেখ হাসিনা পড়ে যাওয়া, তার দেশে যখন আশ্রয় নিছে, তো দালাই লামাও তার দেশে নিছে, সেই তিব্বতের প্রধান সেও গেছে, ধর্মযাজক, এবং আমাদের দেশে যে প্রধানমন্ত্রী চলে গেছে তার কাছে, তা ঠিক আছে, ওই দেশে সে সেটেল নিছে, তাহলে তো দেশ প্রাণনাশ হয়ে যেত তার। তা আল্লাহ পাক তাকে হয়তো কোনো কারণে রক্ষা করছে, এটা আল্লাহর নির্দেশ ছাড়া কেউ বেঁচে থাকতে পারে না, এটাই স্বাভাবিক। তো এখন আসেন সেকেন্ড পর্যায়ে, থার্ড ফেজ, যে তারা পৃথিবীকে আমেরিকাকে চালায়, আমেরিকার সাথে তারা দ্বন্দ্ব, বা পৃথিবীকে তারা যেভাবে দেখতে চায়, বা যেখানে তাদেরকে নিতে চায়, বিজ্ঞানে বলেন, আধুনিক, আপনি সত্যি কথা যে ইন্ডিয়া তাদের মানুষগুলা সর্বোচ্চ পর্যায়ে জ্ঞানী হয়ে গেছে এই পর্যায়ে মোটামুটি এখন, এই যে যদি ইসরায়েলের পরে ধরেন, কারণ তাদের আইটি সেক্টর বিশাল পৃথিবীতে, এবং আপনার নাসার যে সেক্টরগুলো আছে, নাসা যে কাজ করে, তারা যে মহাকাশ, এই গবেষণায় কিন্তু ইন্ডিয়া সর্বপ্রথম করে সব কিছু তত্ত্ব বের করছিল। আপনি হয়তো ইতিহাসগুলো টান দিলে, তারা কিন্তু এখন আগাই গেছে স্পেস নিয়ে যে কাজ করে, হ্যাঁ, স্যাটেলাইট বিভিন্ন জায়গায়। এখন তারা এগুলা কইরা তারা ভাবছে যে তারা পৃথিবীতে সর্বোচ্চ 1 নম্বর জাতি হইতে চায়, কিন্তু আসলে কি তার সরকার পৃথিবীতে যে সাধারণ জনগণগুলোকে উন্নতি করে নাই, তাদের পাশে দেখেন টয়লেটবিহীন একটা গ্রামই আছে, একটা শহর আছে, বিভিন্ন জেলা আছে, তাই এদেরকেও তাদের উন্নয়ন করবে সেই ব্যবস্থাপনা তারা নেয় নাই। এই যে না নেওয়ার কারণে জনগণ অবহেলিত হয়েছে, তারা ইনকাম করে যেটুক পারছে কিনা খাইছে, ট্যাক্স পাইছে সরকার। এই যে কাজগুলো করছে, এতে কি সে এখন সে পরিপূর্ণ কি শক্তিশালী পৃথিবীকে চালাবে, ভয় দেখাবে, বা সে ক্ষমতায় আসবে, এরকম আলোচনা চলতেছে, এটা নিয়ে সে চিন্তা করতেছে, থট করতেছে। এটাই তার কাছে কিন্তু বর্তমান একটা ব্যবস্থাপনায় আগায় যাওয়ার জন্য, সেই পৃথিবীর জন্য, এই জন্য সে একটা কি বলেন, পৃথিবীর একটা নীল নকশার মাঝখানে ইন্ডিয়া পড়ে গেছে। আপনার আমার জন্য না, সে বকতেছে হয়তো ইউনুসকে। হ্যাঁ, ইউনুস কি সেটা আলাদা জিনিস, সে পার্সন ব্যক্তি, সেটা আমাদের দেশের, তার সাথে ইন্ডিয়ার সাথে আমাদের দেশের কোনো যুদ্ধ নাই। এটা ইন্ডিয়া যেহেতু ইউনুসের জন্য বলতেছে, সেটা সে ঠিক করতেছে না, কারণ এইখানেও তার অপরিপক্কতা আছে, এই জন্য এই সমস্যা। নরেন্দ্র মোদীর কিছু ভুল আছে, এই ভুলগুলাই তাকে এশিয়া না ওয়ার্ল্ডে যে ক্ষমতায় নেবে, সে না, সে হয়তো ক্ষমতার থেকে জিরো পর্যায়ে যাইতে হবে, কারণ সে একটা ভুল রাস্তার মধ্যে হাঁটতেছে, তো লাস্টে গিয়ে তো সে বাড়ি খুঁজে পাবেই না, এটা স্বাভাবিক। তো এখানে কেন হইতেছে যে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সে শত্রু হিসেবে নিয়েছে, আমাদেরকে সে বিভিন্ন ঝামেলায় ফালানোর চেষ্টা করতেছে, এই যে কথাগুলো সে বলে, তার যে চ্যানেলগুলো আছে, জি বাংলা, বিভিন্ন তো এগুলো তো তার জন্য ভালো না। আসলে তার জন্য ভালো না মানে, সে দেখেন এখন ওই যে তার যে মন্ত্রী পরিষদ আছে,
তার যে উপদেষ্টা বিন্দু আছে এটা আমেরিকা সব চিনে তাদেরকে। ওই যে ডিপ স্টেট নিয়ে কথা শুরু করছিলাম, এই ডিপ স্টেট তার কাছে আর নাই। এই ডিপ স্টেটটা মানে ফ্লাশিং, সে ফ্লাশ করে ফেলাইছে, সে কীভাবে পৃথিবীকে চালাবে। তো আপনি যদি ওরকম ডিপ স্টেটের আমেরিকার মতো ওরকম লোক দরকার আছে, বা পৃথিবী অর্গানাইজ করতেছে যেসব, শুধু আমেরিকা না, ফ্রান্স আছে, জার্মান আছে, বিভিন্ন দেশ আছে, ইংল্যান্ড আছে, যারা কিনা একসাথে বসে, আপনার উচিত সেই ধরনের অর্গানাইজ যারা কিনা পৃথিবীকে আপনার লিড দিবে, যে জ্ঞান যে কিনা এটা প্রকাশ করার ইচ্ছা থাকবে না, যারা কিনা এই বিষয়টা কেমন মানে এটা ধর্ম একজন যাজক হইতে পারে, বা একজন ইমাম হইতে পারে, বা একটা ধরেন পোপ হইতে পারে। দেখেন আমেরিকার যারা আছে তাদের যে ধর্মীয় গুরু আছে তারা কিন্তু পোপ, তাদেরকে প্রচণ্ড সম্মান করে, তাদেরকে সব জায়গায় তারা কিন্তু প্রধানমন্ত্রী বলেনি, বলেন তারা খবর শুনতে। এখন তাদের যে জ্ঞানের নেওয়ার পদ্ধতিটা আছে এটা আপনাকে একটু সহজ করে দিই। জ্ঞান মানে তারা যে কিভাবে পৃথিবীকে জ্ঞানী মানুষগুলা পায়, তাদেরকে কিভাবে নেওয়া যেতেছে, এই যে সুন্দর একটা দেশের দিকে তারা তাদেরকে ডাকতেছে, হ্যাঁ, যে তুমি আমার দেশে আসো। কাদেরকে নিতেছে আপনার কি খেয়াল আছে? যে ইন্ডিয়া বলেন তার সুপার পাওয়ার 3-এ বা যেখানে একে যাইতে হচ্ছে, এইখানে আমেরিকার দুশ্চিন্তা আসছে, ঠিক আছে, যে আসলে তারা কিভাবে এই পৃথিবীকে লিড দিতে চায়, বা আমার কে পরবর্তীতে এসে আমাকে সেকেন্ড ম্যান এসে আমাকে ধাক্কা দিয়ে বলে তুমি সরো। তা এটা আমেরিকা হয়তো ইন্ডিয়াকে মিন্স করছে এই মুহূর্তে, চায়নাকে মিন্স করছে, কিন্তু তারা যেটা নিয়েছে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন তাদের যে পদ্ধতিগুলো আছে, মানে সিস্টেমেটিক পড়াশোনার পদ্ধতি, দেশ চালানোর যে স্টেট, দেশ চালানোর যে বুদ্ধিমত্তার মানুষগুলো আছে, আপনি খেয়াল করেন যে আমেরিকাতে বাংলাদেশের কিছু লোক কনসালটেন্ট করে, কাজ করে ওই দেশের বিশ্ববিদ্যালয়ের টিচার বা পড়ায়, বা যেমন আপনি এদের কথা শুনবেন, আপনি বাংলাদেশি কিন্তু সে বংশোদ্ভূত বা এই দেশের লোক, ওদের সাথে আপনি কথা বলেন, দেখবেন যে ও এমন প্ল্যান জানে যেটা আপনার আরও 100 বছর, মানে হয়তো, বা আমি 100 বছর তো না, আবার 20 বছর পড়াশোনা করে হয়তো ওই বুদ্ধি নিয়ে আবার আসবেন, তারপরে হয়তো সমমান কথা বলতে পারবেন। তো এই জিনিসগুলো তো আসলে মূলত ওদের কাছে এরকম পর্যায়ে এসে আটকে গেছে গাতে। আমরা কি এটাকে কীভাবে নিতে পারি? তো ইন্ডিয়া কিন্তু ভাবছে যে আমরা জনসংখ্যার শক্তি এবং এই স্যাটেলাইট বিভিন্ন জিনিস নিয়ে তারা ক্ষমতায়নে সর্বোচ্চ পর্যায়ে যেতে চাইছে, কিন্তু বোকার ইন্ডিয়ার যে মোদি সরকার, তারা যে বোকা, এটা প্রমাণ হচ্ছে যে তার যে বুদ্ধিদাতা ডিপ স্টেট, সেটা বা আমেরিকার যে ডিপ স্টেট, এটাকে সে প্রথমত আইডেন্টিফাই করে বলতে পারবে না এই ব্যক্তিগুলো ডিপ স্টেটের মেন। এটা সে ডিপ স্টেট খালি বলতে, তারা কি চাচ্ছে, তারা আমেরিকার কাছে বা ওই দেশের রাষ্ট্রপ্রধানকে দিয়ে কি কাজ করাইতে চাইতেছে, ওই ডিপ স্টেট গোপনে জানে, কিন্তু ডিপ স্টেটে কারা আছে এটা সে জানে না। এটা একটা অদ্ভুত ব্যাপার না? তাহলে ওই বিষয় যদি আপনি না জানেন, তাহলে আপনি কিভাবে বুঝতে পারবেন? ওই মানুষটাকে আপনি চিনবেন, ওই মানুষের ভিতরে কি আছে। আপনি মোদি সরকার, আপনি অনেক কথা বলছেন, আপনার থেকে আমি একটা রেজাল্ট পাইছি যে আপনি এই চাচ্ছেন। তা আপনি যেমন ডিপ স্টেটের লোকগুলোকে যদি আপনি ফাইনালি আইডেন্টিফাই করতে পারেন, আইডেন্টি করেন, তখন আপনি তার কথাগুলো বুঝতে পারবেন যে তারা আপনাদেরকে নিয়ে বা ওয়ার্ল্ডকে নিয়ে বা এই সমাজকে নিয়ে বিভিন্ন জিনিসে কি করবে। হ্যাঁ, তখন আপনার সব কিছু সহজ হবে। বাংলাদেশকে দিয়ে আপনি বলতেছেন আপনার দেশগুলোকে ভাগ করে ফেলাইব, এটাও তো আপনি বুঝতে পারতেন আগে। এখন লাস্ট পর্যায়ে এসে বুঝে কি এখন আমেরিকাকে এটা করে, আপনি কি প্রমাণ দিতে পারবেন? আসলেই না। এই যে সরকার শেখ হাসিনা কি বলছিল যে তারকে ফালাই দিছে সাদা লোকগুলা বা সেন্ট মার্টিন নিবে, এই যে কথাগুলো হয়েছে, হ্যাঁ সত্যি বলছে, কিন্তু আপনি কাগজ কলমে ভিডিও ফুটে এমন কোনো প্রমাণ দিতে পারবেন যে আমেরিকা তার ফালাই দিছে? মানে শেখ হাসিনা এই প্রমাণ দিয়া, যেমন আপনি একটা মার্ডার করছেন কিন্তু কেউই দেখে নাই, এক সৃষ্টিকর্তা দেখছে, ঠিক আছে, তা আপনি এখন বলতে পারেন যে দ্বন্দ্ব নিয়ে তার সাথে তার মারামারি হয়েছে, আপনি তো ভিডিও ফুটেজ বা পার্সোনালভাবে কোনো কিছু সে স্বীকার না হলে হবে না। উনি তো এরকম কিছু করে না, এটা দেখাইতে পারে না। যেমন বলতেছে নেপালের সরকার ফালাই দিছে, নেপালের সরকারকে তারা নিয়ে আমেরিকা ফালাই দিছে, এইটা নিয়ে দেখবেন জি বাংলা প্রচণ্ড গালাগালি কথাবার্তা বলতেছেন, আমেরিকার বকতেছে। তা আপনি ইনুসকে বলতেছে এখন আসলে কি ফালাই দিছে? আপনি কিন্তু সত্য কিন্তু করছে, কিন্তু আপনি এমন কোনো আপনার কাছে কোনো এভিডেন্স নাই, সোজা কথা। হ্যাঁ, তাই আমেরিকা হইলো ওই লেভেলের কাজ করে। এখন আপনার কাজটা দেখেন, সেকেন্ড কাজটা দেখেন, আপনি ক্ষমতায়নে যাওয়ার জন্য যে প্ল্যান করলেন, হঠাৎ করে এইখানে গেলেন, কেন চায়না গেলেন? মোদি সাহেব গিয়ে কী করলেন? আমেরিকার খেপাইছেন। আসলে কি খেপানো? তাদের একটা প্ল্যান ছিল, এই প্ল্যানে আপনি পড়ে গেছেন। আপনাকে একটা হলপ করে কথা বলি, এই পৃথিবীতে এতগুলা দেশ, আপনি ওয়ার্ল্ড অর্গানাইজ, শুধু সাধারণ জনগণের মন থেকে আমেরিকার অনেক মানুষ বকে, তাদেরকে বরদোয়া দেয়, কষ্ট পায় তাদের প্রতি। এই যে মানুষ মারতেছে ফিলিস্তিনে, সে সাপোর্ট দেয়। এই যে ব্যাপারগুলো ঘটে, তাদেরকে লাইক করে না। কিন্তু আপনি সত্যিকার আপনি খেয়াল করে দেখেন,
যে পৃথিবীর এমন কোনো রাষ্ট্রপ্রধান আছে মাথা উঁচা করে আমেরিকার সাথে গিয়া গ্যাঞ্জাম করতেছে বা তাকে বোম মারবে, তাকে ফালাই দিবে, তার সাথে যুদ্ধ করবো, একজনও পাবেন না। তো ইন্ডিয়া কেন এই পাগলামি করলো? কেউ করে না ভাই। আপনার মুসলিম রাষ্ট্রগুলাও তার আরও বেশি মানে গোপনে গিয়া বসে থাকে তার কাছে, তার দীক্ষিত, তার দীক্ষা ছাড়া, তার জ্ঞান ছাড়া চলে না, তার বুদ্ধি ছাড়া সে চলতে চায় না। এইটা হচ্ছে সত্য কথা। এই সত্যটা আপনার বুঝতে হবে যে তাহলে তো পৃথিবীতে এই গত 10 বছর অন্তত একটা না দেশ, কোনো দেশ হয়তো আমেরিকার উপরে গিয়ে গণ্ডগোল করতো। আপনি বলেন তো কেউ তার সাথে যুদ্ধ করার জন্য যাইতে চায়? যাবে না। এখন আমেরিকার সাথে যুদ্ধ করে কী করবেন? আমেরিকা আপনার শত্রু হিসেবে নিয়ে কী করবেন? সে তো বিজ্ঞান নিয়ে আর আপনার হলো পণ্য দিয়ে আপনাকে মন জয় করে নিছে, আপনার মন কিনছে সে। আমেরিকা আপনাকে জোর করে নাই, ঠিক আছে? আপনি এমন একটা সুন্দর মেয়ে, এখন আপনার পাশ দিয়ে 1000 ছেলে ঘুরতেছে, তারা সকলে লাইক করে ওই মেয়েটাকে, মেয়ে কী করবে? সবাই এই ভালোবাসা দিতে পারবো না, একজনকে দিতে পারবে। এখন আমেরিকা এমনভাবেই ভালোবাসছে, পৃথিবীকে আপনি দেখাইতে পারেন যে সে পৃথিবীকে খেলতেছে। কি খেলতেছে? যে সব মানুষকে নিয়ন্ত্রণ করতে তার কী লাগবে? আইফোন লাগবো, বড় বড় টেলিভিশন লাগবো, দামি উন্নত প্রযুক্তি লাগবে। দেখেন প্রযুক্তি নিয়ে তার একটার পর একটা আনতে যাওয়ার চেষ্টা করতেছে, মানে যেখানে নিরলস কাজ করতেছে বসে থাকতে চাইতেছে না। আপনি আইফোন টেকনোলজি চালাচ্ছে, কয়দিন পর 4G 5G চেঞ্জ করতেছে, বা যেটা বিজ্ঞানকে তারা, কারণ এটা দিলে কি হয়, এটা আপনি বলবেন একটু আধুনিক, একটু বেশি ভয়ঙ্কর, এইখান থেকে ওইখানে উন্নত, এটা দিলে কি হয়? এটা দিলে মূলত একটা ভালো কাজ হয়, সেটা হচ্ছে কি সে নিয়ন্ত্রণ করতে পারতেছে। এই যে ফুটবলকে দেখতেছেন, এটা নিয়ন্ত্রণ, এটা নিয়ে আমি কথা বলছি। ফুটবল দিয়ে পৃথিবীকে কেমন মেসি রোনাল্ডো দিয়ে নিয়ন্ত্রণ করছে পৃথিবী, এটা নিয়ে একটা আরও সুন্দর আলোচনা হয়তো একদিন আবার করব। তো এই যে আমেরিকা স্টেট, যেখানে তার দেশকে পরিচালনা করার জন্য বা পৃথিবীকে, সে তো তার দেশকে ঠিক রাখবে এরকম বিষয় না, সে পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য সে যে পদক্ষেপগুলো নেয়, যে জ্ঞানগুলো নেয়, এইটা অন্য রাষ্ট্র এখন পর্যন্ত তার কাছাকাছি আসতে পারে নাই। থিওরিক্যাল বা কীভাবে, ধরেন আমি এখন এই মুহূর্তে বললাম যে ইউনুসকে ক্ষমতা দেন, বা আপনি চলে যান ইন্ডিয়ার মোদিকে দিয়ে দেন কালকে ক্ষমতা, যে আপনি পুরো পৃথিবীর দেশগুলোকে অর্গানাইজ করে আপনি চালান। সেখানে কারো প্রতি আপনার জুলুম হইব, কারো প্রতি সব কিছু হইব, ঠিক আছে, আমেরিকা সেটা করতেছে। কারো একবারে জুলুম করতেছে, কাউকে আবার একদম পুরো আপনার সর্বোচ্চ পর্যায়ে তাকে সুযোগ সুবিধা দিয়ে রাখছে। তো এইখানে সে ইহুদি হইতে পারে, সে নাসারা হইতে পারে, সে খারাপ লোক, এদেরকে দিয়ে রাখছে, মুসলিমকে মারতেছে, ঠিক আছে। আবার মুসলমান একটা অংশ আছে, 20-30টা দেশ আছে যারা কিনা তার বাড়িতে গিয়া আমেরিকার সাথে সবই চলতেছে তার, ঠিক আছে। তো এটা একটা অন্যরকম বিষয়। তো এখন কথা হচ্ছে যে চালাইতেছে সে কর্তা, ইন্ডিয়াকে দেন, সে দেখবেন এই প্রত্যেকটা দেশকে তার কথা শুনবে, এই ফেলিওর সে পারবে না, তার ভিতরে এই এবিলিটিটা নাই। দেখেন আপনি আবার নেক্সট ফেজে যান, দ্বিতীয় ফেজ, সেটা হচ্ছে যখন শেখ হাসিনা যখন ক্ষমতা চালায়, আপনি খেয়াল করবেন আমাদের খালেদা জিয়াও চালাইছে, আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া খুবই ভালো মানুষ, বলছি সে খুবই ভালো, সেও চালাইছে, আপনি এরশাদ চালাইছে। আপনি দেখেন শেখ হাসিনার মতো রাষ্ট্রপ্রধানকে ভয় পাইছে এরকম কয়টা রাষ্ট্রপ্রধান আসছিল, দেখেন তার দলের ভিতরে একটা ব্যক্তিও শেখ হাসিনারে খারাপ বলে না। আপনি চিন্তা করছেন আপনি জিনিসটা, সে এত খারাপ করছে কয়েকটা জায়গায়, কি আবার এত ভালো করছে, কিন্তু একটা জায়গা তার বিরুদ্ধে কোনো মন্ত্রী এমপি, দেখেন কতগুলো মন্ত্রী এমপি সে ফালাই দিছে। আর স্বাভাবিক যখন একটা প্রেসিডেন্টে সরাইছিল বাংলাদেশ থেকে আমাদের খালেদা জিয়া, সেই বিচৌধুরীরে, দেখেন কি হয়েছে, দলটারে এই বিচৌধুরী কী করছে, নষ্ট করে দিয়ে, মানে তখনকার রাজনীতির আন্দোলনে শেখ হাসিনা তখন খালেদা জিয়া কী হয়েছিল, পড়ে গেছিল, মন আছে, এগুলো ভয়ঙ্কর কিছু গবেষণা আছে। তো এখন আমাদের ভিতরে যে এই সব মানুষ একরকম হয় না, দেখেন সে কঠোর এবং ভয়ঙ্কর হয়ে যেতে পারে, আবার দেখা গেছে আরেকজন খুবই নরম মনের, আমাদের দেশের যে প্রধানমন্ত্রী হইতে ছিল বেগম জিয়া, সে কিন্তু আসলে খুবই নরম মনের, মানুষের প্রতি। সবাই তো একরকম হয় না ভাই। আবার সে কাজও ওই পর্যায়ে করতে পারে না, বাংলাদেশে যে একটা স্থাপনা বিশাল এগুলা না। তো আমাদের আবার করছে আমাদের জনগণই, দেখেন যত কিছুই বলতেছে, মারামারি অনেক কিছু হয়েছে, এখন ভোট দেন বা যত কিছু, অধিকাংশ লোক দেখবেন এখন আবার ওই আগের সরকার কি ভালোবাসতে চায়। আপনি প্রায় মানুষের খবর নেন, দেখবেন মনে মনে তাই বলতেছে যে এরকম। এগুলো মানুষের একটা মানে হাইপোথেটিক্যাল চিন্তাধারা। তাই আমরা আসলে আমেরিকা নিয়ে আমাদের গবেষণার দরকার আছে। মূলত হইলো যাকে আপনি বুঝবেন
এইখানে ধ্বংসের খেলা না। আমি সবচেয়ে বেশি আমাদের সমাজে মানুষগুলা ইন্ডিয়া বলেন অন্যান্য দেশ বাংলাদেশ বা মানে যে কোনো দেশগুলো আছে আমেরিকান নিয়ে আমরা দেখেন আমেরিকারে বাংলাদেশের মানুষ অনেকে লাইক করে। কেন লাইক করে জানেন? এই যে বাংলাদেশে যে পরিমাণ অত্যাচার নেওয়া হয়েছিল এটার পক্ষে কিন্তু আমেরিকা স্টেডি ছিল যে তোমরা নেমে যাও, ঠিক আছে, এটা একটা তারা করাইছে, ধরে না করাইছে, তাই এটা ওই মানুষগুলো খুশি হয়েছে। আবার কি যারা হাইরে গেল বা চলে গেছে এরা কিন্তু তাকে দেখতে পারে না, কিন্তু আবার একটা সময় ক্ষমতায় যদি আনে আবার এই আমেরিকা তাদেরকে ধৈর্য নিয়ে আসতে হইব ক্ষমতায়, ঠিক আছে। তাহলে আপনি যদি আমেরিকার যেমন শেখ হাসিনার আমাদের নেত্রী ছিল তাকেই যদি বলি যে আপনি আমেরিকার বিরুদ্ধে যে কেন কাজ করবেন, করলে তো যতদিন সে সিংহাসনে আছে ততদিন তার সাথে আপনাকে রিয়েলাইজ করে তাকে বুঝাইয়া আপনার সব কিছু বলে তারপরে আপনাকে আবার ব্যাক কাম করতে হবে, এইটাই। কিন্তু এটার বিরুদ্ধে গিয়ে করা যাবে না। আমি কি আমার রাষ্ট্রের বিরুদ্ধে এখন ক্ষমতা দেখালে চলবে না? আমি কি একা বসবাস করতে পারবো? এই সমাজে রাষ্ট্রের ব্যবস্থাপনা আছে এখানে। তো পৃথিবীটা ঠিক একই করা যায়। তো এখন আমাদের যে সমাজ ব্যবস্থাপনা আরও কিছু যে আমেরিকার নিয়ে আমরা যত হয়তো আলম সমাজরা ভালো, তারা বোঝার চেষ্টা করে, অনেক জায়গায় অন্যায় করতেছে সেগুলো নিয়ে তারা প্রতিবাদ করে, ঠিক আছে, কিন্তু আসলে আমাদের কথা তো শুনতে পারে না। এই নিয়ে তো আমি একটা কথা বলছি ফিলিস্তিনির ব্যাপার নিয়ে এর আগেও। তা আমি আপনাদের কাছে একটা জিনিস যে সামাজিক ব্যাপার নিয়ে কথা বলতে যে আমাদেরকে অনেক কিছুতে বোঝার আছে, যে ডিপ স্টেট নিয়ে আর অন্য বিষয় নিয়ে। তবে আমার কাছে আরেকটা সর্বোচ্চ ভালো লাগার একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের এই যে থার্ড ওয়ার্ল্ড, আমরা যে এশিয়া মহাদেশের যে অঞ্চলটা দক্ষিণ এশিয়াতে আছি, এই যে জনগণ সবচেয়ে বেশি, এখানে অনেক মেধাবী আছে। এদের ভিতর থেকে চিন্তা করে যদি পৃথিবীকে তারা চেঞ্জ করতে পারে, ক্ষমতায়ন না শুধু, সব কিছুকে মানুষকে খুশি রাখার জন্য, ভালো রাখার জন্য। একটা হচ্ছে খুশি রাখা আর একটা হলো ভালো রাখা, দুইটা কিন্তু আলাদা জিনিস। খুশি অল্প সময়ের মধ্যে হয়ে যাবে না, আবার ভালো রাখাটা লং টাইমের জন্য। তো এটা যদি তাদের মধ্যে কেউ আসে, হয়তো ইন্ডিয়ার থেকে আসতে পারে, চায়নার থেকে আসতে পারে, বা অন্য কোনো রাষ্ট্রের থেকে আসতে পারে, তো ওই ব্যবস্থাপনা আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে। হ্যাঁ, যে আমেরিকা তার যে জ্ঞানের পরিধি, তার যে গণ্ডি আছে ওয়ার্ল্ড ওয়াইজ, যে তার যে শব্দ ভাণ্ডার, তার যে চিন্তার ভাণ্ডার, ক্ষমতায়নের যে ভাণ্ডার, সে কি দেখেন এত ক্ষমতা, তার এত সোলজার, এই আপনি কোথায় গিয়ে মারতেছে দেখেন তো, যে আমাদের দেশে এসে মারছে। এবং হ্যাঁ, কিছু কিছু জায়গায় যুদ্ধ চলতেছে, এটি বিভিন্ন নেটওয়ার্ক বা বিভিন্ন ঝামেলার জন্য, এটা সবাই জানে। আবার ওরাও করছে, ওরা অনেকগুলো মুসলিম দেশে অ্যাটাক করছে, ওইখানে দুষ্কার, ওইখানে তো ওই যে ইয়ের মতো কি বলে আপনি মির্জাফরের মতো লোক ছিল, তারা আনছে তাদেরকে, হ্যাঁ, আরেকটা জায়গা দিছে, এই জন্যই তো যুদ্ধটা হয়েছে। আমাদের দেশে মির্জাফরের মতো লোক ছিল না, হয়েছে তো। একটা সরকার যদি ভালো, আপনি খেয়াল করে দেখেন এই বাংলাদেশে কোনো সরকার না যে কেউ হোক, শেখ হাসিনা শুধু দেখেন ভালো যদি কোনো কার্য করে দেখবেন একটা টানায় কতক্ষণে নামাই দিবেন, সেই ব্যবস্থাপনায় চলতেছে। তো যাই হোক, আমি মনে করি যে আমাদের যে সমাজ, আমাদের যে চিন্তাধারা, আমাদের যে পরিকল্পনা আছে, এটা একটা ভয়ঙ্কর জায়গার থেকে বাঁচতে চাই আমরা। তো এর নেক্সট যে এপিসোড আছে সেটা নিয়ে হয়তো আমেরিকার বিশ্লেষণ ভিত্তিক কথাগুলোই বলবো। এটা রয়ে গেল কথাগুলো, আমি আরেকটা এপিসোড তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। দোয়া করবেন সবাই। আর সকলকে আসসালামু আলাইকুম। সালাম দেওয়া মানে কি আসলে মুসলিম সেটা এরকম না, আল্লাহ বলছে সকল ব্যক্তির উপরে সালাম বর্ষিত হয়। কারণ কি, অনেকে বলে হিন্দু মন্দির এইগুলো দেওয়া যায় না, আসলে এগুলো ভুল কথা। আমাদের সবচেয়ে বেশি বিষয় হলো প্রত্যেকটা মানুষ আল্লাহরই সৃষ্টি, সকলের। আমাদের সালামের মূল কথা হচ্ছে যে আপনার উপরে সৃষ্টিকর্তা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি হয়, মানে শান্তি বর্ষিত, এত সুন্দর একটা কথা। তো আসসালামু আলাইকুম সবার জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য। ভালো থাকবেন। আমি নেক্সট এপিসোডে কথা বলার জন্য আসতেছি। আসসালামু আলাইকুম।